ওনারা ধর্মটাকে নিয়ে রাজনীতি করতে চান, ধর্মকে সামনে আনতে চান, বা ওনারা বা ওনাদের মতো যারা ইসলামিক রাজনৈতিক দল অন্য যারা আছে, আমি এখানে একেবারে রেড লাইন দিয়ে দিতে চাই এক জায়গায়। সে জায়গা হচ্ছে গণতন্ত্র যদি আপনারা বিশ্বাস করেন, গণতন্ত্রে কি আমি এই ভোট দিতে পারছি আল্লাহ আছে কি নাই, এটা কি ভোট হবে গণতন্ত্রে? তো এটা তো ভোটে দেওয়া যায় না। তো আল্লাহ আছে কি না এটা যখন আমি ভোটে দিতে পারছি না, তো তাহলে আমি আল্লাহ নিয়ে রাজনীতি করার কোনো দরকার নাই। আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আমরা তার উম্মত, আমাদের নবীর, তার প্রেরিত নবীর উম্মত। আমরা যেভাবে আছি, যে বিশ্বাসে করছি, কিংবা যারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই বা অন্য ধর্ম করছে, সে তার মতো চলছে। সো রাষ্ট্রের একটা ধর্ম থাকবে, রাষ্ট্রের একটা নীতি থাকবে, সেটা মানতে হবে। সেটা তখন ইসলামের সঙ্গে সাংঘর্ষিক হচ্ছে কিনা আইনগুলো, সেটা নিয়ে আপনি বলতে পারেন। কিন্তু রাষ্ট্রের কিছু নীতি আছে, সেই নীতিগুলো আপনাকে মানতে হবে। সেখানে ইসলামের সাথে ইসলামে এটা নাই হয়তো। যেমন রাষ্ট্র আছে, রাষ্ট্রের গান আছে, জাতীয় সঙ্গীত আছে। আপনি বললেন সঙ্গীত তো ইসলামে নাই, তো তাহলে কি করবেন আপনি? তখন আপনি রাষ্ট্র যদি থাকে তাহলে এটা মানতে হবে। আমি ডিপে যেতে পারছি না, কিন্তু এটা মানার কথা ইসলামেও বলা হয়েছে। তুমি যে রাষ্ট্রে যখন আছো, যেখানে আছো, সেই রাষ্ট্রের আইন কানুন তোমাকে মানতে হবে। সেই খেলাপথের যুগ তো আর নাই, তাই না? সেটাও কয়দিন চলেছে না। উনি অবশ্য মানে মাওলানা সাহেব বলেননি যে খেলাফত তারা প্রতিষ্ঠা করবেন, না, ওনারা করবেন কিনা সেটা বলছে না। ইসলামের যদি চিন্তা করেন, তাহলে ইসলামের তো সেটাই আসে সবার আগে। তো তাহলে আমি মনে করি যে ধর্মকে রাজনীতি থেকে আলাদা করে উচিত। আর আপনি একটা ধর্মীয় রাজনৈতিক দল, আপনি ধর্ম করেন, সেটা আমার উপর ইম্পোজ করেন না। আপনারা আপনাদের মতো করেন। আপনি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছেন, তাই আপনি আপনার আইন, আপনার ধর্ম আমার উপর ইম্পোজ করবেন, সেটা দরকার নাই। আমি সেই ধর্মেরই লোক হয়তো, কিন্তু আমি মনে করি যে রাষ্ট্র কর্তৃক এটা ইম্পোজ করার কোনো দরকার নাই। খুবই ভালো। মাওলানা গাজী আতাউর রহমান, আপনি এই ক্ষেত্রে কি বলবেন? যেমন ৭২-এর সংবিধানে এটা নিয়ে পরিষ্কার একটা অবস্থান ছিল, পঞ্চম সংশোধনীতে সেটা রহিত করা হয়েছে, এবং যেই কারণে ধরেন আপনাদের এরকম রাজনৈতিক দল তৈরি করা সম্ভব হচ্ছে। ৭২-এর সংবিধান যদি অক্ষুণ্ণ থাকতো তাহলে সম্ভব হতো না, মানে ৩৮ অনুচ্ছেদ অনুযায়ী। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে আনিস ভাই যেটা বললেন যে ধর্মকে কেন্দ্র করে রাজনীতি করা। আর আরেকটা জিনিস হচ্ছে যে উনি আরেকটা কথা বলেছে, ধর্মের সাথে যে সংস্কৃতি, এখন সংস্কৃতি সম্পর্কটাকে আপনি কিভাবে দেখেন? না, সংস্কৃতি একটা ব্যাপক বিষয়, এবং আমাদের সংবিধানকেও কিভাবে দেখেন? হ্যাঁ, এখানে আমি যেটা বলতে চাই, মূল জায়গায় আমাদের যাওয়া দরকার। আমরা আসলে ইসলামী রাজনীতিটা কেন করি? আসলে ইসলাম ধর্মটা যদি এখান থেকে রাজনীতিটা বাদ দেওয়া হয়, তাহলে এটা এই ইসলাম ধর্ম থাকে না। কারণ ইসলাম ধর্মটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এর মধ্যে রাজনীতি আছে, অর্থনীতি আছে, সংস্কৃতি আছে, সবকিছু আছে। এখন আপনি যদি একটা পূর্ণাঙ্গ বিষয় থেকে একটা বড় বিষয় বাদ দেন, কারণ রাষ্ট্র, মানুষ এবং সবকিছু নিয়ন্ত্রণ করে কিন্তু রাজনীতি। এখন আপনি রাজনীতিটাকে একটা জীবন দর্শন থেকে, না, খেলাফত প্রতিষ্ঠা করতে চান, একটা পূর্ণাঙ্গ জীবন দর্শন থেকে, একটা জীবন ব্যবস্থা থেকে আপনার বিশাল একটা মানে গুরুত্বপূর্ণ সাবজেক্ট বাদ দিলেন, তাহলে এটা তো আর থাকলো না। প্রতিষ্ঠা ছাড়া কি সম্ভব? না, আমি একটা এখানে বিদ্যমান ব্যবস্থা কি সম্ভব? না, বিদ্যমান ব্যবস্থায় আমাদের দায়িত্ব। কারণ হলো কেন আমরা এটা করি? কারণ হলো যে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, মানুষ যদি এই দুনিয়াতে, পৃথিবীতে ভালো থাকতে চায়, ইনসাফপূর্ণভাবে যে সবাই সবার অধিকার পেতে চায়, তাহলে আল্লাহর রাসূল, পরবর্তীতে সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, আল্লাহর রাসূল তো শুধু ধর্মের নেতা না, তিনি রাষ্ট্রেরও নেতা ছিলেন, রাষ্ট্রের প্রধান ছিলেন। ওইটা যদি না হয়, তাহলে আসলে আমরা মনে করছি যে এখানে মানুষ অধিকার ফিরে পাবেন। আপনারা তাহলে ইসলামিক আন্দোলন খেলাফত প্রতিষ্ঠা করতে যাচ্ছেন? এটা আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্যই আমরা আসলে ইসলাম প্রতিষ্ঠা মানে খোলাফায়ে রাশিদিন তো মানে আপনার খেলাফত প্রতিষ্ঠা করেছিল। হ্যাঁ, আমরা সেই নমুনায়, সেটা তো চূড়ান্ত। আপনারা তো এখানে চূড়ান্ত জায়গাটা ওইটা কিনা? মানে আপনাদের কোথাও এটা লেখা নাই, যদি এই জন্য আমি জানতে চাচ্ছি যে আপনারা, যেমন জামাত ইসলামী খুব পরিষ্কার করে বলে না, বা আমাদের ইসলামী দলকে কেউ বলছে না যে আমরা খেলাফত প্রতিষ্ঠা করতে চাই। যেমন একসময় একটা রাজনৈতিক দল ছিল যার নামই ছিল খেলাফত আন্দোলন, এখনো আছে। হ্যাঁ, এখনো কয়েকটা রাজনৈতিক দল আছে, কিন্তু যেমন আপনারা কিন্তু এটা বলছেন না যে আপনারা খেলাফত প্রতিষ্ঠা করতে চান কিনা। দেখেন, এখানে একটা বিষয় আছে। খেলাফত হলো একটা কেন্দ্রীয় ব্যবস্থা, গোটা ওয়ার্ল্ড ওয়াইড এটা হতে হবে। খেলাফত যে ব্যবস্থাটা, এখন কেউ যদি পৃথিবীর কোনো ভূখণ্ডে দাবি করে যে আমি খলিফা,
পাশের দিক খেলাফত প্রতিষ্ঠা করে, তাহলে গোটা দুনিয়া সবাইকে বায়াত করতে হবে তার কাছে। এই জন্য বিষয়টা একটু জটিল। এই জন্য আমরা এখানে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা অনেকটাই জটিল। ধরেন আপনারা যদি ক্ষমতায় আসেন, ধরেন আপনারা গভর্নমেন্ট ফর্ম করলেন, তাহলে কি আপনারা কি বিদ্যমান যে সংবিধান আছে এটা রাখবেন, নাকি পাল্টে পুরোপুরি খেলাফতে চলে যাবেন? না, এখানে যদি মানে এরকম যারাই ভাবতে ক্ষমতায় আসুক, অতীতে আমরা দেখেছি যারাই ক্ষমতায় আছে সংবিধানে পরিবর্তন করে না। সংবিধানে আমরা পরিবর্তন আমরা সংসদে হতে পারে। আমরা আমরা মানুষের কল্যাণে, মানে দেশের স্বার্থে সংবিধানের পরিবর্তন আমরা প্রয়োজন হলে আমরা আনিস করব, আলমগীর ভাই যে অবশ্যই কথাটা করব। বলেছেন, আর যে যে গান- সমস্ত সংবিধানের যে সমস্ত বিধান মানুষের জন্য ক্ষতির কারণ হয়, নিপীড়নমূলক আছে অনেক ব্যবস্থাপনা, সেগুলো তো পরিবর্তন করবই। আমি আরেকটা জিনিস বলেছে, যেমন গান থাকবে, রাষ্ট্রের সংস্কৃতি থাকবে, যেমন ধরেন বৈশাখ একটা উৎসব হয়, তো এগুলো তো থাকবে। এখন এটাকে আপনি কিভাবে দেখেন? না, আমরা এখানে যেমন আমি একটা বিষয় পরিষ্কার ধরাই দেই, যে আপনার নিজের ফেসবুক পেজে আপনি শেষ পোস্ট দিয়েছেন 14 এপ্রিল, এবং সেইখানে আপনি পোস্ট দিয়েছেন ডক্টর BM মফিজুর রহমান আল আজহারির বাংলাদেশ দাওয়া সার্কেলের একটা পত্রিকা, মানে আপনি অনলাইন পত্রিকা, এটাকে শেয়ার দিয়েছেন। উনি মানে কেন ইসলামে মানে কোরআন এবং সুন্নাতে বৈশাখী উৎসব নাই, এই ব্যাপারে উনি এটা বড় লিখেছে। ওইখানে বলা হয়েছে 90% মানুষের ধর্মবিশ্বাস ও জীবনাচরণকে বাদ দিয়ে কোনো লোকজ সংস্কৃতি বা ঐতিহ্য অস্তিত্ব থাকতে পারে না। উনি ওইখানে দাবি করেছেন, মানে ওই লেখাটা অনেক বড়, এবং ওইখানে উনি বলেছেন কোরআন ও সুন্নাহর ভিত্তিতে বৈশাখী উৎসব, যেন আমি খুবই ইন্টারেস্টেড হয়ে পড়েছি শেখার জন্য। এখন আপনি এটাকে কিভাবে দেখেন, এই যে সংস্কৃতিকে, বৈশাখকে, যেটা আলমগীর ভাই বললেন? না, সংস্কৃতি এখানে আমরা আমাদের এই সমাজে বা এই রাষ্ট্রে বিভিন্ন জাতিগোষ্ঠী আছে, তারা তাদের সংস্কৃতি নিয়ে চলবে, এতে তো কোনো আমাদের রাষ্ট্রের কোনো এখানে বাধা থাকবে না। হ্যাঁ, কোনো সংস্কৃতি যদি কাউকে আঘাত করে বা কোনো ধর্মকে আঘাত করে, কোনো ব্যক্তিকে আঘাত করে, কোনো ভিন্ন কোনো জাতিগোষ্ঠীকে আঘাত করে, তো সেখানে অবশ্যই রাষ্ট্র সেটাকে নিয়ন্ত্রণ করে। মানে যেমন আপনাদের প্রতীক হচ্ছে মানে আপনাদের মানে রাজনীতি, মানে যে এই প্রতীক হচ্ছে হাত পাখা, এটা কি ধর্মীয় জায়গা থেকে আপনারা গ্রহণ করেছেন নাকি সংস্কৃতির জায়গা থেকে? মানে এটা কি ইসলামিক সংস্কৃতির জায়গা থেকে নিয়েছেন নাকি বাংলাদেশ বা বাঙালি সংস্কৃতির জায়গা না, থেকে? এটা তো সিম্পল, এটা প্রতীক। মানে এখানে এটা কি মানে না, এটা আপনি কিভাবে এই বলেন? প্রতীকটা নির্ধারণ করে হলো নির্বাচন কমিশন। এখানে এই প্রতীকের সাথে ধর্মের বা সংস্কৃতি আপনারা চয়েস করেন না, এটা আপনাদের ধর্মের choice। সংস্কৃতির কোনো সম্পৃক্ততা মানে হাত নেই। পাখা আপনাদের হাত পছন্দ। পাখা এটা আমরা মনে করেছি যে এটা একটা Available পেয়েছে available, নিচে। মানুষ এটাকে ভালোভাবে চিনে গ্রহণ করবে এবং সকলের জন্য এটা একটা সুপরিচিত হয়ে যাবে, এবং এটাকে আমরা মনে করেছি। এটার সাথে আসলে মানে কোনো বিশেষ সম্পর্ক অন্য কোনো সম্পর্ক নাই। এমনি মানে আনিস ভাই, আপনি আসলে বলেন, এই যে আমরা যে আলাপটা করলাম, আমরা একটু ছোট্ট বিরতিতে যাব। বিরতিতে যাওয়ার আগে শুধু এটা আপনাকে একটু মানে জিজ্ঞেস করে যেতে চাই যে আমরা একটু শিফট করব মানে সংস্কৃতি আলাপ থেকে। সেটা হচ্ছে যে মানে যেহেতু আপনাদের দল ও চরমনাই এবং এরা সবাই বড় বড় মাদ্রাসাগুলোকে মানে নিয়ন্ত্রণ করে, কিন্তু মাদ্রাসাতে শিশু যৌন নিপীড়নের হারটা বেড়ে যাচ্ছে এবং এটা ভয়ঙ্কর আকার ধারণ করছে, এবং লাস্ট হচ্ছে 11 বছর একটা বাচ্চা প্রেগনেন্ট হয়ে গেছে এবং তার জীবন মৃত্যুর মাঝখানে পৌঁছে যাচ্ছে বাচ্চাটা এবং তার শিশু দুজনেই। তো এই বিষয়ে মাল এবং ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের ও প্রতিষ্ঠানের বাধ্যতামূলক দায়িত্ব। কিন্তু ধরেন যে আমরা যে মানে এখানে একটা বড় প্রশ্ন হচ্ছে যে এথিক্সের, এবং যারা ধর্মের সাথে যুক্ত সে তো আরো বেশি এথিক্যাল হবেন, কিন্তু আমরা অনেক বেশি শিশু নির্যাতন দেখছি, এটা ছেলে শিশু মেয়ে শিশু বোধ। আর এখন যেটা সবচেয়ে চলছে ময়মনসিংহের যে 11 বছরের বাচ্চাটি হয়ে গেছে। তো এইটা কেন ঘটছে? আর বড় বড় মানে ধরেন মাদ্রাসাগুলোর ভূমিকা কি? মানে আমরা তাদেরকে কোনো নড়াচড়া করতে দেখি না। এটা একটা আপনি রাইটলি পয়েন্ট আউট করেছেন যে মাদ্রাসার শিক্ষা আমরা দিচ্ছি, সেখানে দ্বীনি শিক্ষা শিখবে, সেখানে পরেজগার হবে, সেখানে শিক্ষক ছাত্র সম্পর্ক আরও বেশি মানে ধর্মীয় বিধান অনুযায়ী চলবে। সেখানে যখন এগুলো হয় তখন সত্যিকার অর্থে তখন মানুষ বেশি বিক্ষুব্ধ হয়,
এই যে বলাৎকার বলেন, ধর্ষণ বলেন, সেটা কি অন্য জায়গায় হচ্ছে না? অন্য জায়গাতে হচ্ছে, কিন্তু এখানে অনেকে বলছে বেশি হচ্ছে। আমি বলছি যে বেশি হোক আর কম হোক, কিন্তু এখানে যখন একটাও হয় তখন সেটা বিশেষ করে মানুষের চোখে লাগে। কারণ আমি সাংবাদিক হয়ে যখন আমি এমন অনৈতিক কাজ করব, সেটা মানুষ কিন্তু সহজে নেবে না। একটা চোর আর আমার ভূমিকা একই রকম হলে কি হবে? তখন মানুষ তো এটা নিতে পারবে না যে তোমরা নৈতিকতার কথা বলো, তোমরা আমাদেরকে দুর্নীতি, ঘুষ এগুলোর বিরুদ্ধে যেতে বলো, কিন্তু তোমরাই সেটাতে জড়িত হয়ে আছো। তাহলে এই হুজুরদের কাছেও মানুষের প্রত্যাশা অনেক বেশি, যে তারা মনে করে যে ওনারা দিনদার পরেশগার থাকবে, ওনারা কেন এই ধরনের ইয়েতে যাবেন। আমি মনে করি যে এই সমস্ত কর্মকাণ্ড সব জায়গায় হচ্ছে। এটা আপনি কি বড় রাজনৈতিক দল যারা বিশেষ করে ইসলাম নিয়ে কাজ করছে, এদেরকে এইসব ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ নিতে দেখছেন কিনা? এটাই হচ্ছে আসল ঘটনা, যে হুজুররা এটা অ্যাভয়েড করতে চান ওনারা। আমি মনে করি যে হুজুররা সম্মিলিতভাবে বা ইসলামী রাজনৈতিক দলগুলো, মাদ্রাসার শিক্ষকরা এটা নিয়ে ক্যাম্পেইন করা উচিত, যে আমরা এটা নিয়ে জিরো টলারেন্স যাব। আমরা শুধু কেন রাষ্ট্রের উপর নির্ভর করব। আমি আপনি বলাতে আমার একটা লেখা এখন খেয়াল করলাম। আমি অগাস্ট 19 সালে লেখাটা লিখেছিলাম, যে এটারও শিরোনাম ছিল এটা, যে শিক্ষাঙ্গনে মানে ধর্মীয় শিক্ষাঙ্গনে শিক্ষকদের যৌনাচার নিয়ে। এটা আমার মনে হয় অনেকগুলো কারণ হতে পারে। অবদমন একটা জিনিস, যৌন অবদমন একটা বিরাট হয়ে গেছে আজকে, শুধু মাদ্রাসার ক্ষেত্রে নয়, আমাদের সোসাইটির ক্ষেত্রে। দেখেন, ব্রিটিশ আমল থেকে অন্য জায়গাগুলোতে তখন পতিতালয় ছিল, এগুলো স্বীকৃত ছিল। তো আপনি যখন অবদমন করে রাখছেন, আপনি যখন মানুষের শারীরিক চাহিদার পূরণ করার মতো কিছু রাখেন নাই, বৈধ অবৈধ যেভাবে হোক, তখন কি হয়? অনাচারের মধ্যে চলে যায়। যখন মেলামেশার সম্পর্কটা মানে ডিসরাপশন তৈরি হয়, একটা ছেলের সাথে একটা মেয়ে মেলামেশা করছে, সেটা সোসাইটিতে অনেক বড় ইস্যু হিসেবে দেখা দেয়। মানুষ তখন এরা একটা মানুষের সম্পর্ক তো মুড়বে না। একটা ছেলের সাথে একটা মেয়ে যখন মিশবে, তখন সে শুধু যৌনাচার করবে তা তো না, সে তো একটা মেয়ের সাথে আচরণ কিভাবে করতে হয় সেটাও শিখবে। এবং এখানেও তো একটা লাইন সে শিখবে, কোথায় ক্রস করতে হবে আর কোথায় ক্রস করতে হবে না। সো আমাদের সম্পর্কগুলো এরকম এখন এত বাজে হয়ে গেছে, মানে একটা মেয়ে দেখলে তাকে মানে সে মানে হচ্ছে হায়নার মতো। আপনার কথা শুনতে আমি শেষ করে দিই, হায়নার মতো হচ্ছে। ভেরি রিসেন্টলি আমি একটা ভিডিও দেখছিলাম, আপনিও দেখেছেন মানে ফেসবুকে, একটা হুজুর একটা বোরকা পরা মহিলার পিছনে হেঁটে হেঁটে যাচ্ছে একা রাস্তায়, হঠাৎ করে ওনাকে ঝাপটে ধরে ওনার বুকে হাত দিয়ে অনাচার করছে। সে একটা মানুষ আরেকটা মানুষের পাশাপাশি হাঁটতে পারছে না। মানে একটা দেখেন, বোরকাওয়ালা মহিলা, সেও একটা হুজুর, তারেও সে করতে, মানে আমরা সোসাইটিতে দেখছি এই জায়গায় হচ্ছে। এটা যদি একটা বখাটে ছেলে হইতো, তখন আপনি এটাকে ওইভাবে নিতেন না। তাহলে এগুলো হচ্ছে কেন? এগুলো হচ্ছে যে অবদমন, একদিক দিয়ে অবদমন। মাদ্রাসা হুজুরদেরকে যেভাবে রাখা হয়েছে, ওনাদের তো ফ্যামিলি আছে, ওনাদেরকে ফ্যামিলিতে যেতে দেন। ওনাদেরকে অনেকে মাসের পর মাস পরিশ্রম করছে। মাদ্রাসার যে সমস্ত ইমামগুলো থাকে বা আরও যেগুলো থাকে, ওনাদের কি বলে জানেন, যেগুলা আজান টাজান দেয়, ওনারও কোনো দিনের পর দিন ছুটি পান না। তো ওনাদের ফ্যামিলি এনে থাকার মতো অনেকে ব্যবস্থা করতে পারেন না। এগুলো কিন্তু আমি যে অবদমনের কথা বলছি, মানে অনেকগুলো হার্ডশিপ আছে, তো সেগুলোর একটা প্রতিক্রিয়া তৈরি হয়। আর একটা কালচারও থাকে দীর্ঘদিন ধরে। যখন একটা অঙ্গনে যখন এক কালচার শুরু হয়, বলাৎকারের কালচার যদি এখানে থাকে। আমি বিরতির আগে বলছিলাম যে আমি 2019-এ যে লেখাটা লিখেছিলাম অগাস্টে, সেটা লিখেছিলাম যে 5 জন ছেলে তাদের এক সহপাঠীকে এইভাবে অত্যাচার করেছে। অত্যাচার করার পর তাকে মেরে ফেলে ওই শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ দিয়েছে। এই শিক্ষক তাকে গলা কেটে মেরেছে, এই করেছে সেই করেছে। পরবর্তীতে ধরা পড়লো যে আসলে শিক্ষক করে নাই, তবে ওই শিক্ষক এই ছেলেগুলোর উপর যৌন নির্যাতন করত। ক্যাডেট মাদ্রাসাগুলোতে শিক্ষকরা যৌন নির্যাতন করছে, মেয়ে মাদ্রাসাগুলোতে। তো একটার পর একটা এগুলো উন্মোচিত হয়, কিন্তু আমরা সাজা কি কম দিচ্ছে না? সাজা কম হচ্ছে না। আরেকটা জিনিস আমাদের এখানে আরো যেটা অনাচার আরেকটা হয়, ধর্ষণের পর মেরে ফেলে।
এভিডেন্স গায়েব করার জন্য। কারণ আমরা এমন একটা আইন তৈরি করেছি, ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড। পৃথিবীর খুব কম দেশে আছে ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড। আপনি যখন এটা কড়াকড়ি করেন তখন ভিকটিমকে মেরে ফেলার জন্য তার হয়ে যায়, কারণ এই তো ধরা পড়লে আমাকে এরকম অনেকগুলো ঘটনা ঘটে। আমার ফাঁসি হয়ে যাবে। আরেকটা জিনিস আমাদের এই ধর্ষণ মামলায় এখন একটু চেঞ্জ করেছে এটাকে, শিশু এবং এদের ক্ষেত্রে এক ধরনের, ধর্ষণের ক্ষেত্রে এক ধরনের। আরেকটা এখানে আবার একটা ট্যাগ করে দিয়েছে প্রলোভন দেখিয়ে ধর্ষণ। সেখানে কিন্তু আপনার বয়সের কোনো সীমাবদ্ধ নাই। 60 বছরের একটা মহিলা আপনার সাথে 2 দিন ঘুরছে, রেস্টুরেন্টে খাইছে, একটা ছবি তুলছে, সেটা দিয়ে কিন্তু আপনার বিরুদ্ধে মামলা করে দিতে পারে। এবং একটা পতিতও আপনার বিরুদ্ধে মামলা করতে পারে যে ও আমাকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে। এর কোনো প্রমাণ টমান কিছু লাগে না, এবং ডাক্তার কাছে যাবে, একটা সার্টিফিকেট দেবে। মানে এই যে কোনো জায়গায় খুবই রিস্ক হয়ে গেছে। এইখানে যদি আমরা মাওলানা গাজী আতাউর রহমান আপনার কাছে আসি, যেমন ধরেন একটা হচ্ছে প্রতিকার কি এক, আর দুই হচ্ছে যে যেমন রাজনৈতিক সংগঠনগুলো সবাই, যেমন আপনার ইসলামিক আন্দোলন, এরা কি শুধু বৃহত্তর ওই রাষ্ট্রীয় নিয়ে কথা বলবে, নাকি এই সব বাচ্চাদের ক্ষেত্রে যে বা প্রতিষ্ঠানে যে যৌন নিপীড়নগুলো হচ্ছে এগুলো নিয়েও তাদের কোনো কর্মকাণ্ড থাকবে? আসলে বিষয়টা অত্যন্ত দুঃখজনক, এবং সেটা নিয়ে এভাবে আলোচনা আমাদের করতে হচ্ছে, এটাও আসলে অনেক ঘটছে, যেহেতু আমাদের আলোচনা করতে হবে, এটাও প্রতিকারের একটা প্রসেস। হ্যাঁ, দেখেন এই যে সাম্প্রতিক এই বিষয়টা আলোচনা আসছে হইলো ওই নেত্রকোনার ওই ঘটনা নিয়ে। তো এখন ওই ঘটনাটা এখনো পর্যন্ত কিন্তু আমরা চূড়ান্তভাবে বলতে পারি না যে ওই মাদ্রাসার ওই শিক্ষকই এই ঘটনা ঘটিয়েছে, কারণ উনি তো অস্বীকার করেছে এবং তিনি ডিএনএ পরীক্ষা করার জন্য তিনি বলেছেন। অতএব এই পরীক্ষা নিরীক্ষাগুলো করলে বোঝা যাবে যে আসলে তার সম্পৃক্ততা কতটুকু। আরো অনেক ছেলে শিশুর ক্ষেত্রে এর আগে অনেক হ্যাঁ না আচ্ছা ঘটনা ঘটছে, কারণ এখানে দেখেন এটা আমাদের আমি জানি না অবক্ষয়। এখানে বাচ্চা না হওয়ার আগ পর্যন্ত কি ডিএনএ টেস্ট করতে পারে? আমার তো মনে হয় না, এটা অনেক জটিল। ওনাকে আজকে র্যাব ধরতে পেরেছে। এটা তারপরেও ইনভেস্টিগেশন দরকার। না, ইনভেস্টিগেশন দরকার। উনি তো নিষ্পাপ হতে পারে। হ্যাঁ সেটাই। আমাদের নৈতিক অবক্ষয় তো আছে, সামাজিক অবক্ষয় যেটা হচ্ছে। এখন দেখেন মাদ্রাসার যেই ঘটনাগুলো, এগুলো যে খুব বেশি তা না। তা এখানে এটাকে আমরা যেহেতু আনিসা বলছেন যে সবাইকে সব কাজ কিন্তু একরকম না, একজন বখাটে ছেলের কাজ আর একজন হুজুরের কাজ এটাকে তো এক করা যাবে না। এখন আমাদের যেটা প্রত্যাশা থাকবে যে এগুলো কমপক্ষে যারা এই মাদ্রাসায় পড়ে বা ইসলামী বিভিন্ন সংস্থার সাথে আছে বা নিজে ইসলাম পালন করে, তাদের এরকম পাপাচারের দিকে যাওয়াটাই উচিত না। যদিও তারা কেউ ফেরেশতা না, এদের মধ্যে মানবিক অনুভূতি আছে, কিন্তু তারপরও উচিত না। তো সেক্ষেত্রে আমরা ইসলামী সংগঠন হিসাবে আমাদের জনশক্তি দেখেন, আমরা কিন্তু এ ব্যাপারে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য আমরা কাজ করি, সবসময় আমাদের ওয়ার্কশপ হয়, এগুলো আমরা করি, এবং আমাদের জনশক্তির মধ্যে এগুলো নিয়ে আলোচনা হয় এবং সতর্ক করা হয়, সব ঠিক আছে। এবং আমাদের যে প্রতিষ্ঠান আছে, আমাদেরও কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে, কয়েক হাজার প্রতিষ্ঠান আছে সারা দেশে। তো সেখানেও কিন্তু আমরা এগুলোকে খুব সতর্কতার সাথে স্ট্রিক্টলি কন্ট্রোল করার চেষ্টা করি। এগুলো হয়ে যেতে পারে, কারণ হলো মাদ্রাসাগুলো স্বাভাবিকভাবে ম্যাক্সিমাম আবাসিক। মানে দেশের বাইরেও কিন্তু একটা ঘটনা ঘটেছে সম্প্রতি। মানে ধরেন সেইখানে একজন ইমাম সাহেব, এই পর বাংলাদেশি, উনি মানে মজার ব্যাপারে যে বাংলাদেশি আমেরিকাতে, এবং সে হচ্ছে কোরআন পড়ান, এবং ওইখানে বাচ্চারা গিয়ে কোরআন পড়ে ওই মসজিদে, এবং ওইখানে একজন বাংলাদেশি একজন ব্যক্তির বাচ্চাকে উনি আসলে নিপীড়ন করেছেন, এবং এটা অলরেডি মানে হয়ে গেছে। তো ধরেন মসজিদে উনি কোরআন পড়াচ্ছেন এবং এটা প্রত্যেক সেটা সেই অপরাধীকেই আমাদের মানে এই অপরাধ যে করে তাকেই দোষী সাব্যস্ত করতে হবে। এই জন্য এখানে হোল মাদ্রাসা শিক্ষাকে দায়ী করা যাবে না, অথবা ইসলামিক কালচারকে দায়ী করা যাবে না। প্রত্যেকের ইন্ডিভিজুয়াল এগুলো অন্যায়, এবং সেটাকে অন্যায় হিসাবেই দেখতে হবে, এবং এগুলো ফৌজদারি অপরাধ হিসেবে দেখতে হবে। হ্যাঁ, এখানে কোনো রাজনৈতিক সংগঠনের পক্ষে খুব বড় ভূমিকা নেওয়া কঠিন। মাদ্রাসাগুলো তো নিজেদের সংগঠন আছে। এখন মাদ্রাসা, এখানে হাজার হাজার মাদ্রাসা, লক্ষ লক্ষ ছাত্রী নিয়মের উপরে চলে, এবং শিক্ষকরা যাতে নিয়মের উপর চলে, ছাত্রছাত্রীরা তাদের স্বাস্থ্যগত সব বিষয় কেয়ার নেওয়ার জন্য রাষ্ট্রকেও উদ্যোগ নেওয়া দরকার। কিন্তু এখানে রাষ্ট্র একেবারেই বেখবর।
মানে রাষ্ট্র আসলে এই মাদ্রাসার ব্যাপারে, বিশেষ করে কওমি মাদ্রাসার ব্যাপারে কোনো রেসপন্সিবিলিটি নেয় না, কোনো দায়িত্ব নেয় না। এবং তারা যে এখানে একটা শিক্ষা ব্যবস্থা আছে, এই শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য এবং এখানে শিক্ষকদের উন্নয়নের জন্য, এবং যেটা বললেন আপনার যে কারিকুলাম, মসজিদের ইমাম মুয়াজ্জিন, আসলে এই রাষ্ট্রের এরা হলো বলা চলে দ্বিতীয় শ্রেণীর নাগরিক। মানে এদের ব্যাপারে রাষ্ট্র কোনো রকম ব্যবস্থা নেয় না, তাদের জীবনমান উন্নয়নের ব্যাপারে, তাদের কি বলে জীবনযাত্রার উন্নয়নের ব্যাপারে, এবং তাদের শিক্ষা স্বাস্থ্য কোনো ব্যাপারে কোনো রাষ্ট্রের কোনো দায়িত্ব নেই। এবং এই যে কওমি মাদ্রাসা, এখন কিন্তু দেখেন কওমি মাদ্রাসা, আপনাকে আরেকটা তথ্য আমি দিই, ছাত্র হচ্ছে কিন্তু ছাত্রীর সংখ্যা বেশি। হ্যাঁ, কওমি মাদ্রাসায় এখন বোর্ডে যে বোর্ডে পরীক্ষার্থী এখানে অনেক বেশি। এই কয়েক বছরে ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা বেড়ে গেছে। এটা কেন? এটা হলো অভিভাবকরা দেখছে যে একটা ছেলেকে মেয়েকে বরং মাদ্রাসায় দিলে তার মেয়েটার ব্যাপারে নিরাপদ বোধ করে সে, এবং অন্য তার বিবাহ শাদীর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তখন মাদ্রাসার মেয়ে বিষয়টা অনেকটা অনেকেই মনে করে যে না, এই মেয়েটার চরিত্র ভালো। এই জন্য দেখেন এটা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, যেখানে আমি আসলে আনিস ভাইয়ের কাছে যাব, যেটা জিজ্ঞেস করতে। আপনি হচ্ছে যে বলেছেন যে একে আসলে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখা হয় মাদ্রাসায় যারা পড়ছেন। এমনকি আনিস ভাই, আমরা দেখেছি 2018-তে রাস্তার আন্দোলন হয়েছে, বাচ্চা হচ্ছে রাস্তা পার হতে গিয়ে মারা যায়, এবং সেটি নিয়ে বিরাট আন্দোলন হয়েছে। সেই বাচ্চা কিন্তু মাদ্রাসায় যাচ্ছিল না, নর্মাল স্কুলে, মানে অন্য স্কুলে যাচ্ছিল। কিন্তু এই মাদ্রাসায় যখন শিশু নির্যাতন হচ্ছে, তখন আমরা এই যে মধ্যবিত্ত শহুরে মানে যারা নিজেদের প্রিভিলেজ মনে করে, তারা কিন্তু কিছু বলছে না, এই সংগঠনগুলো দাঁড়াচ্ছে না, বা এরা কিন্তু রাস্তায় দাঁড়াতে আমরা দেখি নাই এদের জন্য। আমি মনে করি যে ওরা দাঁড়ানোর থেকে সবার আগে স্ব সংগঠনগুলো দাঁড়ানো বেশি দরকার। কারণ এটা তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেহেতু এটা পছন্দের কাজ না, শিশু নির্যাতন, শিশু নিপীড়ন, আপনি স্বাভাবিক সম্পর্কে এটা হতে পারে, আপনি জান না আপনার সাথে ওর সাথে ওর সম্পর্ক আছে, সম্পর্ক থেকে তো কারো তো মাথা ব্যথা নাই। প্রাপ্তবয়স্ক দুইজন মানুষ কি করবে না করবে, রাষ্ট্রের এগুলো তো মাথা কামানো উচিত না। আমাদের রাষ্ট্র যেমন এই ধরনের অনৈতিক কাজ করে, যে প্রাপ্তবয়স্ক লোকদের ব্যাপারে মাথা কামায়, তেমনি আবার এই ধরনের অনাচারকে নিয়ে তারা কিছু বলেও না। যেমন শিশু নির্যাতন নিয়েও তাদের চুপ করে থাকে। সুশীল সমাজ বলি আমরা, যাদের অনেক সামাজিক সংগঠন আছে, মাদ্রাসায় শিশু নির্যাতন নিয়ে অনেকে বলে না, ঠিক না। সোশ্যাল মিডিয়া তো খুবই বলে, আবার অনেকে এটা মাদ্রাসা অ্যালার্জি থেকেও বলে, এটা যে আসলে ওই শিশুর প্রতি যে তার প্রেম সেটা থেকেও বলে না। অনেকেও অ্যালার্জি থেকেও বলে মাদ্রাসার হুজুররা খারাপ, মাদ্রাসায় এই খারাপ। কিন্তু এই খারাপের এই চিত্র কিন্তু সব জায়গায় আছে। এটা মাদ্রাসায় কেন, অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানও আছে, খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠানে নয়। আমি আমেরিকা সফর করছিলাম 2004 সালে। ইনভেস্টিগেটিভ রিপোর্ট একটার থেকে একটা, পাদ্রীরা কিভাবে শিশুদেরকে নির্যাতন করেছে এটা নিয়ে, মানে লিড স্টোরি 3 দিন ধরে এগুলো চলছে, যে পাদ্রীরা শিশুদেরকে কিভাবে নির্যাতন করেছে এগুলোর উপরে। আমি ধর্মীয় প্রতিষ্ঠান দেখছিলাম সারা পৃথিবীতে, ইন্ডিয়াতে দেখেন, ইন্ডিয়াতে হিন্দু ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো আছে একই কায়দায় হয়, কিন্তু যেখানে যারা মেজরিটি থাকে সেটাই প্রাধান্য পায়। যেহেতু আমাদের এখানে মেজরিটি মুসলিম, তো আমাদের মুসলিম ছেলেগুলো কিভাবে নির্যাতিত হচ্ছে সেগুলো সামনে চলে আসে। তো আমি মনে করি যে যারা এই ক্ষেত্রে হুজুরদের ভূমিকা সবচেয়ে বেশি, শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা সবচেয়ে বেশি। এটাকে তারা মানে আড়ালে আবডালে রাখার কোনো প্রয়োজন নাই। এখন এখানে তো আসলে যাদের বাচ্চারা পড়ে তারা বেশি নন প্রিভিলেজড বলেই তো সুযোগ পায় হুজুরেরা। তো এই জন্য যারা অভিভাবক, প্রতিবাদ করা তো কঠিন তার জন্য। এই জন্য 11 বছর বাচ্চাটার যে মা, সে একজন মেইড, মানে একজনের বাড়িতে কাজ করে, উনি কি কতটুকু আর করতে পারবেন? তো এই জন্য আমি বলি যে এই জায়গায় যারা পরিচালনা বোর্ডে থাকবেন তাদের ভূমিকা সবচেয়ে বেশি। হুজুরেরা আরেকজন সহকর্মীর বিরুদ্ধে হয়তো অ্যাকশন নিতেও পারবেন না, হয়তো নিজেও উনি চরিত্রবান না, আরেকজনকে কিভাবে বলবেন, এরকম একটা সংকটও থাকতে পারে। কিন্তু পরিচালনা বোর্ডে যারা থাকবেন
তারা এটা দেখা উচিত। বাট কি বলবো, এখানে যে যে মেয়েটা ধর্ষিত হলো এটা তো পরিচালনা বোর্ডের লোকেই করেছে, এটা বোধহয় শিক্ষক না শুধু। হ্যাঁ, না না, উনি হচ্ছে প্রতিষ্ঠাতা, মানে হ্যাঁ, তার মানে প্রতিষ্ঠাতা, কি? কিন্তু উনি করেছেন কিনা সেটা উনি না, সন্দেহ, অভিযোগটা তো তার বিরুদ্ধে অভিযুক্ত, এসেছে এবং অভিযুক্ত। অভিযোগটা তার বিরুদ্ধে এবং এসেছে। বাচ্চাটি ওনার নাম বলেছে, বাচ্চাটা ওনার নাম বলেছেন। বাচ্চা 11 বছরের একটা বাচ্চা কেন সাজানো? না মানে আনতে হয় বাইরে থেকে, না সেই বিশেষ ব্যাপারে ব্যবস্থায় না, আনতে হয়। সরকারের উদ্যোগটা কি? আমরা তো ওই জাতীয় সিরিয়াস কোনো উদ্যোগ আমরা দেখিনি। এবং আপনি যেটা বললেন যে এই এখন কিটও নাই পরীক্ষার জন্য, তো এটা তো মানে একটা ব্যাপার নেগলিজেন্সি এরকম হয়েছে। ধরেন একটা হচ্ছে এই সরকার কি ব্যবস্থা নিল, আর আরেকটা বিষয় হচ্ছে এরকম অবস্থা আমরা কেন পড়লাম? না, এটা আমাদের সিস্টেম যেটা হয়েছে, বিগত সরকার 1.5 বছর ক্ষমতায় ছিলেন, তো তাদের তো দায় দায়িত্ব ছিল যে সব বিষয়গুলো ফাংশনগুলো যাতে সঠিকভাবে চলে। তো এখানে এটা একটা গুরুত্বপূর্ণ ছিল। যেমন বিগত অন্তর্বর্তীকালীন সরকারের এমন একজন স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন, মিডিয়ায় আমরা এটা নিয়ে কথা বলেছি, সবাই কথা বলেছে। তিনি আসলে বলা হলো যে উনি ডক্টর ইউনূস সাহেব উনি ব্যক্তিগত চয়েস ওনাকে এখানে বসিয়েছেন। তিনি আসলে স্বাস্থ্য খাতটাকে বলা চলে আগে তো একটা বিধ্বস্ত অবস্থা ছিল, এর থেকে মানে পুনর্গঠনের জন্য কোনো উদ্যোগ নিলেন না, বরং আরও বিপর্যয়ের দিকে ঠেলে দিলেন। তো এগুলো আসলে দুর্ভাগ্যের বিষয়। তো বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে দ্রুততার সঙ্গে এটাকে মেরামত করা দরকার ছিল। প্রায় 250-এর কাছাকাছি বাচ্চা মরে গেছে, এটা কি শুধুমাত্র দুর্ভাগ্য? 300-এর উপরে মারা গেছে। 300-এর উপরে, মানে এটা আপনি যেটা বললেন যে এটা কি শুধু দুর্ভাগ্য হবে? না, এটা না, এখন কি বলবো, এখন এটার জন্য মানে দায় যেমন কে ধরেন নেবে? যে ইউনিসেফ হচ্ছে বারবার নোটিস করেছে সরকারকে, ওই সরকারকে নোটিস করেছে। না, এখন তো এটার দায় দায়িত্ব কে নেবে? যারা ক্ষমতায় তাদের কি অনেক কিছু আমরা দানও নেই। হ্যাঁ, এটা এই হিসেবে যারা এটা এমন একটা বিষয় যে এটা যারা ক্ষমতায় ছিল, যাদের হাতে দায়িত্ব, তাদেরকে দায় নিতে হবে। এখানে আমাদের বা এখানে করণীয় কি আছে? মানে এখানে যারা মানে এটা যেটা শিশুদেরকে হত্যা, মানে ইসলামিক আন্দোলনের পক্ষ থেকে আপনারা কোনো বড় স্টেটমেন্ট কি করেছেন বা করবেন? আমরা তো এ নিয়ে প্রতিবাদ মানে করেছি। এটা কি হত্যাকাণ্ড হিসেবে দেখবেন কিনা? না, হত্যাকাণ্ড হইলে এখানে আসামি কাকে করা হবে এটা একটা বিষয় আসে, তাই না? অবশ্যই এটা মানে অমার্জনীয় যে এই যে ঘটনাগুলো ঘটছে এভাবে। এটা তো এই যুদ্ধ, আমেরিকা ইরান যুদ্ধের কারণে এটা হয়েছে বিষয়টা এমন না। না না, এটা একেবারেই মানে নেগলিজেন্সি থেকে এটা হয়েছে এবং দায়িত্বহীন কাজ হয়েছে। এই স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে এই জন্য জবাবদিহিতার মুখে আনতে হবে। যারা এটা নেগলিজেন্সি করেছে তাদেরকে অবশ্যই তাদের পানিশমেন্ট হতে হবে। খুবই সুন্দর পরিষ্কার মাওলানা গাজী আতাউর রহমান উনি বলেছেন যে দায়িত্ব মানে তাদেরকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে হবে। আনিস আলমগীর ভাই, আপনি কি বলবেন? আমি আতাউর রহমান সাহেবের সঙ্গে দ্বিমত কোনোভাবে করব না, কিন্তু উনি একটু বলতে ভয় পাচ্ছে বা লজ্জা পাচ্ছে যে ইউনূসের নামটা নিতে। এখানে ইউনূস, তার সহযোগী যে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান এবং তার সহকারী স্বাস্থ্য সহকারী সাম ডাক্তার সাইয়্যিদুনা সাইয়্যেদ, এদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো উচিত। যেমন ধরেন এইখানে আমি একটু আপনার সুবিধার জন্য দুজনের জন্য বলি যে অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিচার চেয়ে শিশুদের প্রতীকী মরদেহ নিয়ে বিক্ষোভ সমাবেশ। আমি এটাকে থ্যাঙ্কস দিচ্ছি, অন্তত কেউ না কেউ এই প্রতিবাদে রাস্তায় নেমেছে। আমি আরো কয়েকটা উদাহরণ দিয়েছিলাম যে জুলাইতে যে আমাদের এতগুলো শিশু মারা গেল, 133 জনের মতো, সর্বোচ্চ 70 থেকে 133, ওদের বয়স ছিল 18 বছর পর্যন্ত। শিশু বলতে শুধু একটা শিশুকে মারা হয়েছিল বাড়িতে, বোধহয় গুলি চলে গিয়েছিল। সেটা নিয়ে আমরা রাস্তায় কত আন্দোলন দেখলাম। কিন্তু এগুলো তো আরেকটা হত্যা, এবং এগুলো তো এমন হত্যা যে ওই শিশুগুলো তো একটা আন্দোলনের রাস্তায় নেমেছিল। সে জানতো এখানে একটা ভয় আছে, এখানে একটা চ্যালেঞ্জ আছে। কিন্তু এই শিশুগুলো তো মায়ের কোলে থেকে তারা জন্মের 2 বছরের মধ্যে সিংহভাগ মারা গেছে। 70% এখন টিকায় পায় নাই। এবং আপনি যে বলছেন 300+ শিশু মারা গেছে, এবং হিসাব যদি বলেন আরো বেশি হবে। এবং বারবার ইউনিসেফ সতর্ক করেছে, পা ধরেছে, বেগ করেছে, বলছে বেগ যে ওই মহিলার কাছে যে এটা নেন। আমাকে একজন বলছিল ইউনিসেফকে একটা পার্সেন্টেজ দিতে হয়, ওই পার্সেন্টেজ না দেওয়ার জন্য তারা এটা ওপেন করে দিয়েছে যে ইউনিসেফ করে আনবে, এটা ওপেন টেন্ডারে দিয়ে দিয়েছিল।
তার কিছুই হয় নাই, তারা কোনো এই পত্রিকা সংগ্রহ করতে পারে নাই, তার পরিণতিতে আজকে এই এতগুলো শিশু মারা মানে যাচ্ছে। সব জায়গাতেই তারা হচ্ছে দুর্নীতি খুঁজে পেয়েছে, অতিরিক্ত দুর্নীতি খুঁজে পেয়েছে, ইউনিসেফের মধ্যে দুর্নীতি খুঁজে পেয়েছিল হয়তো, এই জন্য তারা সেটা দেয় নাই। ওটা হচ্ছে আগে দেখতে চেয়েছে তারপরে। এবং সেটা করতে গিয়ে দেখেন আজকে অন্তত এই যে একটা তার বিরুদ্ধে যে হয়েছে, যে এটা কি বলেন, ডেমনস্ট্রেশন হয়েছে, আমি এটাকে সাধুবাদ জানাই। এবং শুধু এই ডেমনস্ট্রেশন আরো তীব্রভাবে হওয়া উচিত, ইউনূস এবং তার সহযোগীদেরকে কাঠগড়ায় দাঁড় করানো উচিত। ভাই বলেছেন যে সরকারের কি কোনো দায়িত্ব নাই, আজকে তো 2.5 মাস হয়ে গেছে, সেটাকেও আমাদের হিসাবে নিতে হবে। আজকে 2.5 মাস হয়ে গেছে, আপনারা শুধু ইউনূসের দোষ দেবেন আর মাঝে মাঝে পুরনো শেখ হাসিনার দোষ খুঁজে পান, কোনো অসুবিধা নাই, যদি এভিডেন্স থাকে সেগুলো দেন, কিন্তু নিজেদের দায়িত্বটাও একেবারে ফেলে দিতে পারবেন না। আপনার কিট নেই কেন? আপনি যখন দেখছেন আজকে 1.5-2 মাস থেকে একটা মহামারী সংকট চলতেছে, দিনের পর দিন আক্রান্ত হচ্ছে শিশুরা, তাহলে আপনারা তড়িৎ গতিতে কি ব্যবস্থা করেছেন? আপনাদেরও তো একটা ব্যবস্থা করা উচিত, তাই না? সেটা তো হয় নাই। তাহলে এগুলো আমি মনে করি যে বিগত সরকার যে অমানবিক কাজ করেছে, এদেরকে আইনের মুখোমুখি করতে হবে। আজকে যদি এটা অন্য কেউ করতো, আমি একদম নিশ্চিত এদের যদি শেখ হাসিনা গভর্নমেন্ট করতো বা অন্য এর আগের গভর্নমেন্ট করে যেত, তাহলে এদের নামে ওয়ারেন্ট ইস্যু হতো। কিন্তু ইউনূসের বিরুদ্ধে, ইউনূস এবং তার সাংঘাতরা যত অপকর্ম করেছে 18 মাসে, এদের কোনো অপকর্মের বিচার হচ্ছে না, কোনো অপকর্ম নিয়ে কথা হচ্ছে না। আমরা একটা শ্বেতপত্র দাবি করি যে অবিলম্বে এদের 18 মাসের কর্মকাণ্ডের একটা শ্বেতপত্র তৈরি হোক। আদারওয়াইজ প্রত্যেকটা সেক্টরে এরকম একটার পর একটা বিপর্যয় আসবে, এবং এই সরকার, তারেক রহমানের সরকারই সেই জন্য দায়ী থাকবে। কারণ বলবে যে তাদের ম্যানেজমেন্ট পাওয়ার নাই, তাদের ম্যানেজিয়াল ক্যাপাসিটি নাই, প্রত্যেকটা জিনিস ঘটতেছে এই জন্য। কিন্তু এটা যে আগের থেকে করে এসছে সেই জ্ঞান, সেই তথ্যটা মানুষ হয়তো তখন পাবে না। আমি এই জন্যই মনে যে ইউনূসকে আইনের মুখোমুখি করতে হবে, সে যত বড়ই হোক, যেই পদই ধারণ করে থাকুক রাষ্ট্রের। এটা খুব মজার, আপনি খেয়াল করেছেন কিনা, আমাদের সংসদে বিরোধী দল এবং সরকারি দল, মানে বিরোধী দল জোট এবং সরকারি দল, এরা কেউ হাম নিয়ে কোনো কথা বলছে না সেইভাবে। একমাত্র রুমিন ফারহানা একজন স্বতন্ত্র প্রার্থী, উনি শুধু মানে প্রার্থী না, সংসদ সদস্য, উনি এই বিষয়টা নিয়ে বলেছে। এমনকি আমাদের বিরোধী দলের যে হুইপ নাহিদ ইসলাম, ওনার যে লাস্ট এত বড় দীর্ঘ বক্তৃতা, সেইখানেও হাম এবং বাণিজ্য চুক্তির জায়গা পায়নি। না, কারণ যেগুলোতে ইউনূস আছে তো সেই ব্যাপারে তারা কথা বলবে না, কারণ ইউনূস তো তাদেরকে বড় করেছে, তাই না, নার্সিং করেছে। ইউনূস তো তাদেরকে চাঁদাবাজি, মফগিরি এগুলো শিখিয়েছে এবং রাজনৈতিক সুখ দিয়েছে, এখন পার্লামেন্টে গিয়েছে। সো ইউনূসের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এরা কিছু করবে না, এরা সারাক্ষণ শেখ হাসিনার বিরোধী বাজনা বাজাবে। আর যখন আমরা ইউনূসের বিরুদ্ধে কথা বলবো, তখন বলবো যে শেখ হাসিনাকে আনার জন্য বলতেছে। এইটাও আরেকটা বাজনা। শেখ হাসিনা গন কেজ হয়ে গেছে, শেখ হাসিনাকে আপনারা ভুলে যান, আপনারা নিজেরা কি করছেন সেটা করেন। শেখ হাসিনা করে নিজেদের অপকর্মগুলো ঢাকা যাবে না। সো ইউনূসের ব্যাপারে এই জন্যই জামাত এবং এনসিপি টু শব্দ করে না। সরকার তো হয়তো অর্থাৎ ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে আসে, কালকে ইরান আক্রমণ করে, পরশুদিন গ্রিনল্যান্ড দখল করে নেয়, কানাডাকে বলে তোমার আর এক আলাদা থাকার দরকার নাই, এরপর আবার বলতেছে যে আমরা এই ইরানের যুদ্ধ শেষ। ধন্যবাদ। আসলে টিভি চ্যানেল এত বেশি হয়েছে, এখন জাতি উঠার জন্য একটা পত্রিকা দরকার, একটা টিভি দরকার, তারপরে যে একটা মেডিকেল কলেজ, একটা ইউনিভার্সিটি। সেই প্রেক্ষিতে এই একই প্রশ্ন প্রায় জায়গায় করে। হ্যাঁ, ইউনূস নিয়ে বলতে বোধহয় আমি একটা ইউনূস কাব্য, ইউনূস এপিকই হয়ে যাবে দেখছি। ইউনূস সাহেব সম্বন্ধে আমার ধারণা, আমার মত, প্রথম যখন উনি আসলেন সেই সময় আমি 8 তারিখে উনি কলমা পড়লেন, তো 5 তারিখে গণেশ উল্টালো। তার 11 মাস আগে আমি কিন্তু আমার কলামে যুগান্তরে লিখেছিলাম যে 5ই সেপ্টেম্বর 2023 যে বাইরে শোনা যাচ্ছে এবার অস্বাভাবিক কোনো কিছু ঘটলে তিনি আর সুযোগ হাতছাড়া করবেন না। ঠিক 11 মাস পরে 5ই আগস্ট গণেশ উল্টাইল, 8 আগস্ট উনি কলমা পড়লেন। কি আপ্লুত হয়েছিলাম। উনি যখন নোবেল পান তখন তো আমি এনবিআরের সিটিং চেয়ারম্যান। তাকে যখন বঙ্গভবনের সংবর্ধনা দেওয়া হলো, সেই সময় তিনি চমৎকার বক্তৃতা দিলেন।
রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন সাহেবকে উনি সুন্দর করে বললেন যে আপনি সবার কথা শুনবেন, সিদ্ধান্ত নেবেন নিজের বিবেচনা অনুযায়ী। এবং তিনি ওখানে একটা বড় স্বপ্ন দেখালেন যে বাংলাদেশটাকে তিনি এমন অবস্থায় দেখতে চান যে বিদেশিরা লাইন দিবে বাংলাদেশের গ্রিন কার্ডের জন্য। কিছুদিন আগেও তিনি মানে সম্প্রতি একটা কথা বলেছেন যে এখনই তাদের কাছে যে পরিমাণ চিঠি আসছে বাংলাদেশ থেকে শ্রমশক্তি নেয়ার জন্য 2026-এ কী হবে, 2027-এ কী হবে, এমন স্বপ্ন তিনি দেখিয়েছেন। কিন্তু আমরা তো দেখছি যে প্রবাসীদের ওই বিষয়টা এখনও মানে বিভিন্ন দেশে প্রবাসীদের যে মানে অনেকের কর্ম নেই, তারপর হচ্ছে তাদের থাকার জায়গা নেই, মানে তাদের একটা দুরবস্থা ছিল, মানে এখনও আছে। ওই যে বললাম না, ওনার কথাটা চমৎকার। উনি দেখবেন এত সুন্দর করে 80+, 84-85 বয়সে যে সুন্দর করে বলেন, মনে হয় যেন একটা তরুণ তরতাজা মানুষ। হ্যাঁ, তো পরে উনি যখন এনজিওগ্রামের গভর্নমেন্ট করলেন, গভর্নমেন্ট করার সময় দেখা গেল কতগুলো অপদার্থ, কিছু এনজিও আর ওনার গ্রামীণের গ্রাম এসব নিয়ে উনি সরকার করলেন, তখন একটু মোহভঙ্গ হলো। তারপরে অপেক্ষা করলাম, এরপরে মাস দেড়েক দুয়েক যাওয়ার পরে ওনার কাণ্ডকীর্ত দেখে বললাম যে এইবার তো আর ভিক্ষার দরকার নাই, কুত্তা সামলা, তার থেকে আমরা রেহাই পাইলেই বাঁচি। অতএব আমার সর্বশেষ মূল্যায়ন যেটা হলো, এর আগে তো অনেকে জিজ্ঞেস করছে 5 মার্ক কত দেবেন, সেই সময় বলতাম যে উনি ফেলও করতে পারেন না। বলে যে ফেল করতে পারে না, এটা আবার কেমন? তাহলে আমাদের আমলে সে 50-এর দশকের শেষের দিকে 33 পাইলে পাস ছিল, 45-এ সেকেন্ড ডিভিশন, 60-এ ফার্স্ট ডিভিশন, 75-এ স্টার মার্ক, 80-তে লেটার মার্ক। তো উনি 33ও পান না। আর ফেল করতে পারেন না এই জন্য 33-এর জায়গায় যদি 32 পায়, 31 পায়, টাইনে টুইনে 25 পর্যন্ত আসলেও ফেল করছে বলা চলে, পরের বার পাস করার সম্ভাবনা থাকবে। কিন্তু তিনি পান 7-এর মধ্যে 5, 6, 7, উনি তো ফেলও করতে পারেন নাই। এর থেকে শেষ পর্যন্ত ইলেকশনটা করার পরে বললাম যে মান ইজ্জতে পাস করি, উনি কোনো রকমে চলে গেল, আমরা বাঁচলাম, উনিও বাঁচলেন। একটু তাহলে জানতে চাই যে আপনার মূল্যায়নে তাকে আপনি পাস মার্ক মানে বলছেন যে 5, 6, 7 এমন পাবে, মানে এত কম পাওয়ার আসলে কারণটা কি? কম পাওয়া তো এটা যদি এটা আবার মোস্টকে সুপারলেটিভ করেন, দ্য মোস্টেড। তো ইউনুসের গভর্নমেন্ট হইল বাংলাদেশের সময়ের মধ্যে টোটাল যত গভর্নমেন্ট আসলো এর মধ্যে দ্য মোস্টেস্ট ওয়াস্টেস্ট গভর্নমেন্ট। জনাব বদিউর রহমান, আপনার কাছে আমি আরেকটা বিষয় জানতে চাইবো, সেটি হচ্ছে আপনার ভাষায় উনি এত খারাপ একজন স্টুডেন্ট, তাহলে তিনি তো নোবেল প্রাইজ পেয়েছেন। উনি স্টুডেন্ট তো খারাপ না, উনি স্টুডেন্ট হিসেবে তো ডক্টরেট করেছেন। সরকারের এখানে এসে উনি খারাপ হয়েছেন, এটা ওনাকে মানায় না। হি ইজ পাওয়ার লাভার, হি ইজ মানি লাভার, এই দুটো আমি প্রথমেই বলছি। 111-এর সময় উনি চিঠি দিয়েছিলেন, খোলা চিঠি, আসবেন। তো সে সময় তো ওনাকে আবার আনতে চেয়েছিল, তখন আসেন নাই। আমি কোনো এক অনুষ্ঠানে ওনার পাশাপাশি বসেছিলাম, তো সেই সময় ওনাকে জিজ্ঞেস করছিলাম যে ফখরুদ্দিন সাহেবের আগে তো আপনাকে আনতে চেয়েছে, আসেন নাই কেন? বললো যে তখন তো কনস্টিটিউশনাল বাইন্ডিং ছিল 3 মাস, 3 মাসে তো কিছু করা যাবে না, সেই জন্য আই ডিড নট এগ্রি। কিন্তু পরে ফখরুদ্দিন তো 2 বছর থেকে গেল, এটা যদি আমাকে বলতো 2 বছর তাহলে তো আমি আসতাম। সো হি ইজ পাওয়ার লাভার। এইবারও উনি থাকার জন্য তো আরও চেষ্টা করেছেন কালো কৌশলে, যেভাবে হোক লন্ডনে ললিপপ ধরাইলো, তারেক সাহেবের সাথে ওনার আঁতাত হইল। সে আঁতাতের ফলে তারেক সাহেবকে উনি যে সংবর্ধনা দিলেন সেটা তো কল্পনা করা যায় না, যেভাবে আনলেন 60 ফিট পর্যন্ত। তো উনিও ওনার করেছেন 133 যেগুলো অর্ডিন্যান্স, তার মধ্যে 98টা ইউনুস সাহেবের গ্রামীণেরটা পাশ করে দিল। ইউনুস সাহেব নিজের আখের গুছানো, লাইসেন্স নেওয়া, ইউনিভার্সিটি করা, নিজের গ্রামীণের অধ্যাদেশ সংশোধন করা, ট্যাক্স মকুব টুকুব বা এইসব সব কিছু করে নিয়েছেন। এবং যেহেতু এদিকে হয়েছে পপি চুষ, একটা কথা আমরা বলি রাজনীতিতে এবং সমাজে থাকে, পরস্পর পিঠ চুলকানি সমিতি, পপি চুষ, একজন একজনের পিঠ চুলকাই দেবে। তো উনি যেহেতু তারেক সাহেবকে ওইভাবে বিরাট একটা অনার দিয়েছেন, লন্ডনে ললিপপ দিয়ে সেখানে ঠিক করেছেন, পরে আবার তারেক সাহেব এরকম অনার দিয়েছেন, তারেক সাহেবও তাকে কিছুটা অনার করেছেন, এখন এসএসএফের গাটা সহ। তো এই পপি চুষের মধ্যে পড়ে গিয়ে তিনি কোনো রকমে আসেন। না হলে উনি যেভাবে গুন্ডামিটা প্রশ্রয় দিয়েছেন, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙ্গার থেকে শুরু করে চুপচাপ উস্কাই দিলেন, আকবরের বৈরমখা হইলেন, তার তো এখানে অস্তিত্ব থাকার কথা না। ভবিষ্যতে আবার কি ঘটে আল্লাহ মালুম। জি, ধন্যবাদ আপনাকে। জনাব গোলাম আল্লাহ রানে, আসতে চাই আপনার কাছে। আপনি যেটা বলছিলেন
কিশোর গ্যাংয়ের কথা আপনি বলছিলেন, গতকালকে আইনমন্ত্রী একটি মন্তব্য করেছেন যে তিনি এই মবকে জনগণের প্রতিক্রিয়া হিসেবে ব্যক্ত করেছেন, এবং এর আগে অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব তিনি এটাকে প্রেশার গ্রুপ বলেছেন। মানে আপনি সেটাকে কিশোর গ্যাং কেন বলছেন? কিশোর বয়সের যে অপরাধ, আর মবটা আসলে কিশোররা শুধু করে না, মব তো বুড়ারাও করে। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজে মব করেছেন, অনেকে তাকে ফাদার অফ দ্য মব বলে, মব সংস্কৃতির জনক বলে। আবার ওই আপনার এখানে দেখলাম একজন খুব নামকরা সাংবাদিক আনিস আলমগীর, উনি আবার বলে গেছেন যে সৈয়দা রেজওয়ানা হাসান তিনি হলেন মবের জননী, গণস্বাস্থ্য কেন্দ্র। এবং আসিফ নজরুলকে বলা হচ্ছে মবের সেনাপতি। হ্যাঁ, সেনাপতি হতে পারেন বা মবের ভাই হতে পারেন, অনেক কিছু হতে পারেন। এনিওয়ে, তো যাই হোক, এখন যে বিষয়গুলো বলতে চাই যে আমাদের আইনমন্ত্রী আমাদের ডিপার্টমেন্টের সতীর্থ, তো তিনি বলেছেন, কেন বলেছেন হয়তো যেভাবে তিনি বলতে চেয়েছেন সেভাবে হয়তো বলতে পারেননি, বা যেভাবে যা বলেছেন ওইভাবে আসেনি। তবু আমি যে জিনিসটা বলি, এটা খুবই দুর্ভাগ্যজনক যে আশরাফুল মাখলুকাত মানুষ, এই মানুষের মধ্যে শয়তান আছে, নফস আছে, জিন আছে, ভূত আছে, পিশাচ আছে। আমরা বাস্তবে কোনোদিন কোনো পিশাচ দেখিনি, কিন্তু আমরা মানুষের আচরণ দেখে আমরা বলি যে এটা পিশাচ। মানে আমরা নিজেরা একটা পিশাচ তৈরি করে রেখেছি যে এই লেভেলে গেলে একটা মানুষ পিশাচ হয়। আমরা কুকুর দেখি, সুর দেখি, অন্য জন্তু জানোয়ার দেখি, কিন্তু এগুলোতে আমাদের মন ভরে না। আমার কাছে মনে হয় এর চেয়ে ভালো, এর চেয়ে আরও খারাপ কাজ করে ইবলিস। তো কাজে আমরা যখন কোনো একটা মানুষের কর্মকাণ্ডকে একেবারে খুব অধঃপতনের ওই পর্যায়ে দেখি, তখন তাকে আমরা গালি দেই, এটা একটা ইবলিস, এটা একটা পিশাচ, এটা একটা ভূত, এটা একটা প্রেত, এটা একটা রাক্ষস। আমরা জীবনে কখনো কেউ রাক্ষস দেখিনি, নেভার। কিন্তু আমরা মানুষকে রাক্ষস বলে গালি দিই যখন ওই যে আমাদের কল্পনার জগতে যে কপ করে সে শুধু খেতেই থাকে, তার এটা লাগবে, ওটা লাগবে, এটা লাগবে, তখন আমরা তাকে বলি এটা রাক্ষস। তো সেই দিক থেকে মব যে কালচারটা, বিশ্বাস করেন এই ইউনূসের আমলে যে মবটা যেভাবে হয়েছে, যে নির্মমতাটা হয়েছে, এটা কেবলই মাত্র মনুষ্য আকৃতির প্রাণী দ্বারা সম্ভব। পৃথিবীর কোনো কুকুর কখনো মব করেনি, কখনো কোনো রয়্যাল বেঙ্গল টাইগার, কোনো শুয়োর, কখনো কোনো শেয়াল, অন্য কোনো প্রাণী, পশু কখনো মব করেনি। তো কাজেই আইনমন্ত্রী যেটা বলেছেন সেই দিক থেকে এটা তো মানুষের আচরণের একটা বহিঃপ্রকাশ। এটা খুব সহজ কথা, একমাত্র মানুষই এই ধরনের মব করতে পারে, কোনো পশু কখনো এই কাজ করতে পারে না। এটাই আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। এই গেল এক। 2 নম্বর হলো বদিউর রহমান সাহেব একটা কথা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের পাস মার্ক নিয়ে। আমার উনি যখন কথাটা বলছিলেন তখন আমার একটা খুব মজার কথা মনে পড়লো। ধরেন একজন শিক্ষক খাতা দেখতেছে, তো সে কিছুই লেখেনি, তারপরে শেষে সে করলো কি, শুধু নাম ঠিকানা লিখছে, এবং সেই জন্য বদিউর রহমান সাহেবদের মতো মানুষ দয়া করে ছেলেটাকে পাস। সে ওই খাতার মধ্যে যে টিচার আছে, টিচারের বাপ মা তুলে গালাগালি করে 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে। ফলে ওই টিচার সে ওই খাতা দেখার সঙ্গে সঙ্গে পাগল হয়ে ওই ছাত্রের বাড়িতে চলে যাবে, এবং শিক্ষকের যদি ক্ষমতা থাকে ওকে ওখানে বসে আচ্ছা মতো ব্যাত মারবে, আর ওকে যদি ফিরাতে কেউ আসে তাহলে তাকেও ব্যাত মারবে। আমরা ছোটোকালে এরকম অনেক বড় বড় শিক্ষককে দেখেছি যে ছাত্রের বাড়িতে গিয়ে ছাত্রকে শাসন করত। ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের সংবিধান, আমাদের কৃষ্টি, আমাদের কালচার, আমাদের আইন, আমাদের আদালত, এই আদালতে হাতকড়া পরানো অবস্থায় যে সমস্ত মানুষকে ফ্লাইং কিক মারা হয়েছে, হাতকড়া পরানো অবস্থায় যে সমস্ত মানুষের গায়ে ডিম মারা হয়েছে, এই স্বাধীন বাংলাদেশে কখনো এই ঘটনা ঘটেনি। এই বাংলাদেশে তো বাকশাল ছিল, এই বাংলাদেশে হুসেন মোহাম্মদ এরশাদের সেই সামরিক শাসন ছিল, এই বাংলাতে খন্দকার মোশতাকের শাসন ছিল, জিয়াউর রহমানের সেই সামরিক শাসন ছিল, 1/11-এর শাসন ছিল। কিন্তু কখনো এই ইউনূসের জমানাতে যে নির্মমতা, যে নিষ্ঠুরতা, মানবতার যে অপমান, এবং যেভাবে মানুষকে হেয় করা হয়েছে, এটা কিয়ামত পর্যন্ত এদেশের মানুষ বংশ পরম্পরায় এই বেদনা তারা বহন করতে থাকবে। ফলে 5 নম্বর না, মানে ওই মানুষগুলো আগামীতে খুঁজবে ডক্টর মোহাম্মদ ইউনূসের কবর কোথায় আছে, তারা খুঁজবে এই লোকটার আত্মীয় স্বজন কোথায় আছে,
অভিসম্পদ দেওয়ার জন্য আমরা যদি আজ কোনো আবু জেহেলের বংশধরকে পাই, আমরা যদি মীর জাফরের কোনো বংশধরকে পাই, তাদেরকে দেখলে আমাদের সকলের যেমন মুখ বাঁকা হয়ে যায়, মন থেকে দীর্ঘশ্বাস ছেড়ে আসে। আবু জেহেল আপনার আমার কিছুই করেনি, কিন্তু ইতিহাসে এমন একটা ঘৃণিত বিষয় যে আবু জেহেলের নামটা শুনলেই মনে হয় যেন একটা চল বসাই দেই, একটু রাগ করি। তো এমনি আমাদের বাংলাদেশের ইতিহাসে আগামীতে আমরা এখন মীর জাফরকে বলি, খন্দকার মোশতাককে বলি, বহু জগৎ শেঠকে বলি, কিন্তু ডেজ ইজ কামিং যখন এই ভদ্রলোককে নিয়ে, তার কর্মগুলো নিয়ে আরও বেশি গবেষণা হবে, আরও বেশি জানাজানি হবে, তখন এরকম বহু সংখ্যক মানুষের দীর্ঘশ্বাস তার এবং তার পরিবারকে কেয়ামত হচ্ছিল তার সরকারকে, তখন তিনি সেটি উপেক্ষা করেছেন, যার ফলশ্রুতিতে আমরা এখন দেখছি প্রতিদিনই আমাদের শিশুরা মারা যাচ্ছে। গতকালকে একদিনে সর্বোচ্চ 17 শিশু মারা গিয়েছেন। এই যে যার বিরুদ্ধে এত অভিযোগ শিশু হত্যার, অনেকে বলছে শিশু হত্যার দায়ে তার ফাঁসি হওয়া উচিত, কিন্তু এই সরকারের আমরা দেখছি না যে কোনো ধরনের তার বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে, অথবা সংসদেও কিন্তু আমরা দেখিনি তার বিরুদ্ধে কোনো ধরনের আলোচনা করতে। বিরোধী দলকেও আমরা এই বিষয়ে কোনো আলোচনা করতে দেখিনি, কিন্তু তারা রাষ্ট্রপতির বিচার চাচ্ছেন। কিন্তু ডক্টর ইউনূস এবং নূরজাহান বেগম যারা ছিলেন সে সময় দায়িত্বে, শিশু হত্যার দায়ে তাদের বিরুদ্ধে কেন কথা বলা হচ্ছে না? এই দিকটা আপনাকে আসলে কতটুকু ভাবায়? আমি এগুলো নিয়ে ভাবি না এই জন্য, কারণ ভাবার জন্য তো একটা মাত্রা থাকতে হবে, যেটা মাত্রা জ্ঞানের অনেক নিচে, সেটা নিয়ে ভাবার আমার সময় নেই। এরা যেটা করেছে এগুলো ভাবার পর্যায়েও আসে না বিষয় হিসাবে। যেটা বলছেন আপনি, সংসদে বিরোধী দল কিছু বলছে না, বা সংসদে বিরোধী দল পেলেন কোথায়? দল তো একটা, বাজাদ এবং বাজাই, বাংলাদেশ জাতীয়তার দল এবং বাংলাদেশ জামাতে ইসলামী, এরা দুই দল কোথায় দেখলেন? দল তো একটা। এখন আমরা অনেক সময় বলি, আমার একটা লেখাও ছিল যে ঋণ খেলাফি, বিল খেলাফি, রাজনীতিতে দল খেলাফি। কেমন? তো খেলাফি হইতে হইতে ওরা তো এক দল ছিল। এই বাজাই যারা বাংলাদেশ জামাতে ইসলামী, তারা তো এক ফোঁটা রহমতের জন্য, কোন সময় খালেদা জিয়ার থেকে এক ফোঁটা রহমত পাবে সেই জন্য জিব্বা দশাত বের করে রাখত করা আইনের মাধ্যমে। ইউনূস কিন্তু বলছিল যে আমরা রাজনৈতিক দল নিষেধ করব না, এটা রাজনৈতিক ব্যাপার। প্রথম যেই ওনার ওই আন্ডা বাচ্চারা যাইয়া যমুনার সেখানে একটা বিস্কি দিল, তখন বলল যে ঠিক আছে, কার্যক্রম নিষিদ্ধ করলাম। পাবলিককে একটা লেমন সস ধরাই দিল, ডান্ডাওয়ালা কাঠিওয়ালা, যে দল নিষিদ্ধ করি না, ভাবটা এরকম, কার্যক্রম নিষিদ্ধ করলাম। তারপরে এই সরকার এসে যখন তাদেরকে নিষিদ্ধ করলো, এটার খেসারত তাদের উপর বা পরে কতটুক যায় একটু অপেক্ষা করতে হবে। এটা খারাপ করেছে, ভালো হয়নি। রাজনৈতিক দলকে রাজনৈতিকভাবে মোকাবিলা হোক, নেচারেলি মুসলিম লীগ হয়ে যাক, উঠে যাক, আলিমান ব্রাজিল দল হয়ে যাক, একজন না দুইজন না দল আছে, জাসদের রবের দল হোক। হ্যাঁ, এখন আপোষ করার জন্য হাসিনা যেহেতু আপোষ করেন নাই, নিজের আমরা আর আমিরামি দিয়ে 24-এর ইলেকশন করছে, সেটার থেকে শিক্ষা নিয়ে এরা যেগুলা গলাবাজি করবে কিছু লোক নিয়েছে, যে চিল্লাচিল্লি করে মাঠে, টক শোতে, হ্যাঁ, একজনিয়া পার্টি, এগুলো নিয়েছে না, কতগুলা প্রোভাইড করছে। এমনকি পরের দিকে এই গলাবাজির পুরস্কার হিসাবে গোলাম মাওলা রনিরে কেন নেয় নাই বুঝলাম না, টক শো ক্যাডারের একজনও তো নিয়েছে, এভাবে নিয়েছে। আমলাদের মধ্যে যেগুলা দলবাজি করছে সেগুলো নিয়েছে। তো ইউনূস আসছে হাসিনাবাজি করতে, কারণ হাসিনা ইউনূসবাজি করেছে, তাকে অসম্মান করেছে। ইউনূস তার প্রতিশোধ নিতে আসছে, নিচে এসে ব্যালেন্স করতে পারে নাই। আর বললেন যে শিক্ষিত মানুষ নোবেল পাওয়ার জন্য একটা মারাত্মক কথা আছে, যে নোবেল পেতে হলে যারা ডিসিশন মেকিংয়ে যায় তাদের সাথে একটু কানেকশন থাকতে হয়। বিশেষ করে বেশি পরিমাণে গবেষণা করে যতটুকু দেখা যায়, নোবেল পেতে হলে একটা ইহুদি কানেকশন থাকে, ডাইরেক্ট অর ইনডাইরেক্ট, লবিং লাগে, লবিংটা সেভাবে আসে। পেলো কেমনে পেলো? লোকজনে বলে কি বিল ক্লিন্টন, তার স্ত্রী, আবার কি একটা মহিলা প্রেসিডেন্টে দাঁড়াইলো, ওগুলার সাথে খাতির টাতির, তার ফাউন্ডেশনের টাকা টুকা এইসব দিয়ে লবি টুবি। যাক, তবু আমাদের জন্য গৌরব পেয়েছে। যার যেটা সাজে না, শালিকের সাথে, হ্যাঁ, যদি ছোট পাখি নাচতে চায়, আবার পাখিরা আকাশে উড়ে দেখিয়া হিংসায়, পিপিলিকা বিধাতার কাছে পাখা চায়।
এখন পরের অংশটা এই যে সবাই এই দেশের রাজা হইতেছে, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হয়, তো ইউনূস সাহেব একটা নোবেল পেলেন, উনি হবেন না কেন? ওনার সেই একটা আকাশে উড়িয়ে দেখিয়া হিংসা, উনি আসছেন কিছু করে, কিছু তো করতে পারেন নাই, পিছিয়ে দিছে। যেটা বললেন কিশোর গ্যাং, কিশোর গ্যাংটা আমরা নর্মালি যেটুক লেখাপড়া করে যত সামান্য বুঝি সেটা আমরা টিন এজারকে কিশোর গ্যাং বলি। টিন শুরু হয় 13 থেকে, 13 থেকে 19 পর্যন্ত টিন আছে, 13, 14 থেকে 19, এইটাকে মোটামুটি কিশোর হিসেবে ধরা হয় বা আমরা বলি। এখন কিশোর গ্যাং কি, আরও তর কী হয়েছে, শিশু গ্যাং হয়েছে। আমি গত শুক্রবারে, আগের শুক্রবারে দেখলাম আমার সামনে রাস্তায়, আমি কারে মারবে, বলে যে ওইখানে আরও কিছু দুষ্ট পোলা ভাই আমাদের বিরুদ্ধে কথা বলছে। আমি হা করে তাকাই রইলাম, এখন ভয় আর কিছু বলি না, কারণ